আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের পর লু বলেন, পেছনের দিকে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সচিবালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই মন্ত্রী। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু পেছনে ফেলে যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন লু। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান লু। নির্বাচনের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে অস্বস্তি ছিল, এখন দুই দেশ সামনে এগোতে চায়। র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার প্রয়োজন। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। একই সুর মেলান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। এই সফরের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে বিশ্বাস করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যেই আমাদের সমস্ত আলোচনা হয়েছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম, এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, একটা কমন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরো কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। 3 দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসেন লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম সফর। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। যুদ্ধ সংঘাতে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী, নিপীড়িত ফিলিস্তিনি নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার তা চালু করেছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমিয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশ, জাপান, বুলগেরিয়া এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনপি এর যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হলো YCPD-13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 2 দিনের সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মা ও শিশু মৃত্যুর হার রোধ সহ 13 লাখ মা ও কন্যা শিশুকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। 3,000 ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিনে নির্যাতিত নারী শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় জাতিসংঘ সহ বিশ্বের উন্নত দেশকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি।
প্রধানমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সবার মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। 2 দিনের এই বৈশ্বিক সংলাপে 30টি দেশ অংশ নিয়েছে। আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। আতিকা রহমান, RTV, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ সংকটে কোনো দিক দিয়ে আশা আলো দেখা যাচ্ছে না। জনগণের প্রতিবাদকে পরোয়া না করে লজ্জাহীনভাবে জনগণের সমর্থনের কথা বললেও ক্ষমতা হারানোর ভয় আছে সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বৃহত্তর পরিস্থিতির জন্য লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এই দেশটাকে বাঁচানোর লক্ষ্যে তাই আমাদের সবারই উচিত এখন থেকেই সচেতনভাবে চেষ্টা করা এবং যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। সরকারের পায়ের নিচে মাটি নাই, প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন, দেখুন খালি বলছেন ভোটে জিতেছি আমি, কাউকে কেয়ার করি না। উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি। উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই। তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না, কিন্তু লু এসে তার মতো করছেন। রাজধানী ঢাকার মতো লক্কঝক্কর বাস পৃথিবীর আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমানো না গেলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন মন্ত্রী। হেলমেট না পরলে জ্বালানি না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। রফিকুল ইসলামের রিপোর্ট। সড়কে দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বিআরটিএ ভবনে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন, নৌ পরিবহন ও জননিরাপত্তা সচিব সহ বিআরটিএর চেয়ারম্যান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে নানা পরামর্শ দেন। সড়কে শৃঙ্খলা রক্ষায় সড়ক পরিবহন সচিব যখন নানা উদ্যোগ তুলে ধরছিলেন, তখন ওবায়দুল কাদের আক্ষেপের সুরে 40 বছরের আগের বাস কিভাবে সড়কে চলে কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন রাখেন। এরকম লক্কঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না বলেও জানান কাদের। 6 লেন করছি, 4 লেন করছি, এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে। নো হেলমেট নো ফুয়েল, এই নীতিতে আমরা যাব, এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন মন্ত্রী। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। মোটরযানের গতিসীমা নির্দেশিকা সড়কে প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশ ও অকাল মৃত্যু কমাবে জানিয়ে অবিলম্বে এটি বাস্তবায়নের দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে মোটরযান গতিসীমা নির্দেশিকা 2024 শীর্ষক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সড়ক মহাসড়কে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। ঘনবসতি সম্পন্ন গ্রামাঞ্চল ও শহরের জন্য মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করায় সড়কে চলাচলের জন্য শিশু, নারী ও বৃদ্ধরা উপকৃত হবেন। বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলের রাস্তায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কম গতিসীমা নির্ধারণ করেছে। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মৌসুম শুরুর আগেই এ বছরের 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে 2460 জন। এ নিয়ে প্রস্তুতি ও কঠোরতার কথা জানিয়েছে ঢাকার 2 সিটির মেয়র। আলাদা 2 অনুষ্ঠানে তারা জানান, সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অভিযান চালানো হবে। ওয়ার্ড ভিত্তিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে আগে থেকেই। খানা নামিনের রিপোর্টে বিস্তারিত।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারের গণনাতেই সারা দেশে প্রাণ যায় ১,৭০৫ জনের। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা যে এর চেয়ে বেশি তা স্পষ্ট করেছে সংশ্লিষ্টরা। এবার এখনও ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে তাণ্ডব। ১২ মে পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে ২,৪৬০ জন। ডেঙ্গুর ভয়াবহতার বিষয়টি ওয়াকিবহাল ঢাকার ২ সিটি কর্পোরেশনও। মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র হুঁশিয়ারি দেন, মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় অভিযান চালানো হবে। এর আগে ২১ মে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করে তাদের সচেতন করা হবে। ঢাকা শহরে অগণিত সরকারি আধা সরকারি সংস্থা কর্তৃপক্ষের আবাসন স্থাপনা রয়েছে। পুলিশের থানাগুলো, স্থাপনাগুলো, আবাসনগুলো এগুলো যত্রতত্র থাকে এবং এইগুলোতে পানি জমে এবং লার্ভা প্রজনন হয়ে থাকে। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী খাল লেকের বর্জ্য প্রদর্শনীর অনুষ্ঠানে মেয়র জানান, ওয়ার্ড ভিত্তিক সচেতনতা কর্মসূচি আগে থেকেই শুরু হয়েছে। কাউন্সিলররা কি করবে? এলাকাতে নিয়ে মত বিনিময় করবে, র্যালি করবে, স্কুলে যাবে, মসজিদে ইমাম সাহেবের কথা বলবে, এই কাজগুলো করবে। এছাড়াও চিপসের প্যাকেট ১ টাকা, ডাবের খোসা ২ টাকা, কমোড ১০০ টাকা, টায়ার ৫০ টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে, তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমরা ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য আলাদা করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ২ মেয়র। খান আলামিন, RTV, ঢাকা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার লক্ষ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার মজুত করা বিপুল গ্রেনেড, অস্ত্রগুলি উদ্ধার করেছে র্যাব ১৫। এ সময় সংগঠনের শীর্ষ ২ কমান্ডারকেও গ্রেফতার করা হয়। ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ লাগোয়া লাল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার প্রতিনিধি সাইফুল রহিম শাহিনের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, সংঘর্ষ সহ নানা ধরনের অপকর্ম। এরই মধ্যে বুধবার ভোর রাতে উখিয়ার গহীন লাল পাহাড়ে অভিযান চালায় র্যাব ১৫। সেখানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় মাটির নিচে এবং জঙ্গলে লুকানো বিস্ফোরক সহ বিপুল পরিমাণ অস্ত্র দেখে চমকে যায় র্যাবের আভিযানিক দল। রাত ২টা থেকে শুরু হওয়া অভিযানের শুরুতেই ঘিরে ফেলা হয় পুরো লাল পাহাড়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ৩টি রাইফেল, ৫টি গ্রেনেড, ১০টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, একটি বিদেশি রিভলভার, ৯টি 9mm পিস্তল, একটি LG, 3টি কার্তুজ ও ১৩টি ককটেল উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে। জননিরাপত্তার কারণে বুধবার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার বিস্ফোরকগুলো ধ্বংস করে। যেখানে কিছু খুব সেন্সিটিভ, সংবেদনশীল, বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, IED যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা। র্যাব জানায় বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আমাদের অভিযান শুরু হয়েছে, কিন্তু এই অভিযান চলমান থাকবে এবং আমরা এই পুরো এলাকাতে ঘিরে রেখেছি। আমরা আরো সতর্কতার সাথে আমরা এখানে অভিযান চালাবো এবং আমরা এনশিওর করব যে এলাকাটি সম্পূর্ণ নিরাপদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। নুসরাত জাহান সিন্থি, RTV। বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্টেন্ট সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি M এনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে 25 আগস্ট আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বন্ধ করায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক অনুমতি না নিয়ে আবারও চালু হয়েছে। প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছে এসব প্রতিষ্ঠান।
এর জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে দোষারোপ করে দায় এড়িয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর। অথচ জেলা প্রশাসন এমন কোনো চিঠিই পায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের তদারকির ঘাটতি আর জনবলের অভাব এর কারণ। দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর কচুক্ষেত বাজারের কম্বাইন্ড কেয়ার হাসপাতাল এটি। গেল 11 মার্চ বৈধ অনুমোদন না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু কয়েকদিনের মাথায় আবারও চালু হয় এটি। বিষয়টি জানতে পেরে হাসপাতালটিতে যায় আরটিভির টিম। দেখা যায় সেই আগের মতোই নিয়মনীতির তোয়াক্কা না করে বিট দর্পে চলছে এর কার্যক্রম। এ নিয়ে মালিকের বক্তব্য পাওয়া না গেলেও ব্যবস্থাপক জানান, বন্ধের কোনো নোটিশ পাননি তারা। সাময়িক বন্ধ করার জন্য আমি বলতে পারবো না, এটা আমি জানি না। হাসপাতালটির প্যাথোলজি রুমের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন ধরনের রিএজেন্ট। একই অবস্থা রাজধানীর ইসিবি চত্বরের আল হাকিমি চক্ষু হাসপাতাল এবং হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সার্ভিসেস নামের হাসপাতাল দুটিরও। বন্ধ থাকার কথা থাকলেও পুরোদমে চলছে তাদের কার্যক্রম। হাসপাতালে প্রবেশ করতেই পালিয়ে যায় প্রতিষ্ঠান দুটির মালিক। প্রথমে চালুর কথা অস্বীকার করলেও পরিচয় গোপন রেখে চিকিৎসা নেওয়ার জন্য ফোন করতেই বেরিয়ে আসে থলের বিড়াল। ইসলামের থেকে বড় ডাক্তার আসে মঙ্গলবার শুধু ঢাকু সার্জারি করার জন্য, ওই দিনই আপনার শিডিউল নিতে হবে। মানে যে কোনো মঙ্গলবার এর জন্য শিডিউল নিতে হবে। এটা কি যে আপনাদের হাসপাতালেই হবে না, ইসিবি চত্বরে? হাসপাতালেই হবে। অবশ্য এসব হাসপাতালের দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল বন্ধের নোটিশ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। তারাই এসব হাসপাতাল বন্ধে ভূমিকা রাখবে বলে জানানো হয়। এটা একটা সমন্বিত প্রক্রিয়া। সম্পূর্ণ যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা যেমন জড়িত আছি, এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে, এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন বা যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা জড়িত আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এটার ভুলগুলো এক্সপোজ করে সেটা অস্থায়ীভাবে বন্ধ করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য, যে স্থায়ীভাবে বন্ধ করার জন্য। তবে জেলা প্রশাসকের দাবি এমন কোনো চিঠি কিংবা অনুলিপি তারা পাননি। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন না হলে এসব অভিযানের সার্থকতা আসবে না। এই অভিযানের আসলে কোনো সার্থকতা নেই। যে স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করার কথা চলছে বা দীর্ঘদিন ধরে চলে আসছে, এই আইনের আওতায় যারা এই সমস্ত হাসপাতালে লাইসেন্স দেন এবং দেখভাল করার দায়িত্ব যাদের আছে তাদেরকে সীমিত হলেও ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার রাখা প্রয়োজন। অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান সচেতন মহল। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং 4 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলছে সব ধরনের মশলার দাম। 1 বছর এলাচের দাম বেড়েছে 60 ভাগ। বাজার বিশ্লেষকরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকার সুযোগ নিচ্ছে অতি মুনাফালোভীরা। সাদিয়া কানিজার রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর হোসেন। যে কোনো সময়ের চেয়ে কোরবানি ঈদে মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঈদের এখনো ঢের বাকি থাকলেও আকাশচুম্বী মশলার দাম। রাজধানীর খুচরা বাজারে মানভেদে সাদা এলাচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 3200 টাকা দরে। সপ্তাহ দিনেক আগেও যার দাম ছিল 2200 টাকা, আর ভালো মানের এলাচের কেজি এখন 4000 টাকা। টিসিবির তথ্য বলছে, গেল বছর এই সময় এলাচের দাম ছিল 1600 থেকে 2200 টাকা কেজি, অর্থাৎ বছরের ব্যবধানে দাম বেড়েছে 60% বেশি। আমাদের বলার কোনো জায়গা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের মতন মানুষের কি 4000 টাকা কেজি কিনে এলাচ খাওয়া যাবে? গরিবরা তো মানুষের কাছে চাইতে পারে যে আমাকে কিছু একটা সাহায্য করেন, আর বড় লোকরাও চলতে পারে, আর মধ্যবিত্ত যারা তারা তো কখনোই করতে পারে না, কারো কাছ থেকে চাইতে পারে না কিনতে পারে, ওদের তো বাধ্য হয়ে এই বেশি টাকা দিয়ে খাইতে হয়। শুধু এলাচ নয়, জিরা, লবঙ্গ, গোলমরিচ সহ প্রায় সব মশলার দাম কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে। যারা এলসি করে তাদের হাতে সবকিছু, তারা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ডলারের দাম বেশি, 2450 টাকা, কিন্তু এলাচি কিনতে আমি 3400 টাকা দেয়া। 1 কেজি এলাচি কত আছে? 1000 টাকা। ডলারের দাম বৃদ্ধির অজুহাত অসাধু ব্যবসায়ীদের আরো বেপরোয়া করে তুলেছে বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট। মানে আমাদের ব্যবসায়ীরা মশলার বাজারটা আসলে উত্তপ্ত করে রেখেছেন। এর মধ্যে আমাদের ডলারের মূল্য বৃদ্ধি আরো এটা উস্কে দিয়েছেন। তারা যেভাবে পরিচালনা করতে চায় সেভাবে পরিচালিত হচ্ছে। এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর লোকজন ছাড়া অন্য কোনো দপ্তরের কর্মকর্তারা বাজারে এখন যাচ্ছে না, এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেভাবে যাচ্ছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় নেহায়েত মানে একদম কম। তাদের আরো বেশি এই সময়টাতে মানে ঈদের বাজারে, কোরবানির বাজারে যাওয়া উচিত,
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং দাম আরও বেড়েছে। 4 দিনের ব্যবধানে খুচরা বাজারে 60 টাকা কেজির পেঁয়াজ কিনতে হচ্ছে 70 টাকা দরে। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, সরকার যেন এই সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে 4 দিন ধরে 70 টাকা করে বিক্রি হতে হয়, পাইকারি মার্কেটে 66-65 টাকা অরিজিনাল দেশি যেটা এটা কিনতে হয়। সরবরাহ ঠিক থাকলেও ঠুনকো অজুহাতে মুনাফার লোভে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে বলে মনে করেন ক্যাবের এই নেতা। দাম ধরে রাখার মূল কারণ হলো যে তারা যে ক্যালকুলেশনটা করেছে, অতি মুনাফা করার যে চিন্তাটা করেছেন, এটাকে তারা ফুলফিল করা, তাদের টার্গেটটা ফুলফিল করার কারণে। বাজার নৈরাজ্য রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি ভোক্তাদেরও সোচ্চার হওয়ার পরামর্শ ক্যাব নেতার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত ছুটছে ভোটারদের কাছে, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছে ভোটারদের অনেকে। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোটের মাঠ দখলে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ও স্বতন্ত্র সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থনে মোহাম্মদ আরিফ হোসেন লড়ছেন চেয়ারম্যান পদে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা বিদেশের মাটিতে কাজ করে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করেছে, আমি তাদের ব্যাপারে একটি তালিকা করব এবং কি তাদের পরিবারের যত ধরনের সমস্যা আছে আমি তাদের পাশে দাঁড়াবো। আর আমার কর্মীদেরকে হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ধরনের হুমকি যদি কোনো এভিডেন্স থাকে আমাদেরকে দেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এর আগে যারা ভাইস চেয়ারম্যান ছিল তারা কি করেছে আপনারা দেখেছেন, এবং আমি 5 বছর কি করব সেটা আপনারা নিজেই আমার কর্মে বুঝতে পারবেন। পিরোজপুরের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন জমে উঠেছে। প্রচারে নেমেছে প্রার্থীরা। ব্যানার পোস্টারের পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে 6টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী 22 জন। জনগণ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, বাকি যে আগামী 5 বছরে আর বাকি যে উন্নয়নগুলি আছে সেই উন্নয়নগুলি এই ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ এই উন্নয়নগুলি সমাপ্ত করব। সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বাছাই করতে চায় ভোটাররা। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, সন্ত্রাসমুক্ত এবং উন্নয়ন, ব্যাপক উন্নয়নের যে সহযোগিতা করবে, আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবো, সেজন্যই আমরা সেরকম একজন প্রার্থী বেছে নেব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন এই নির্বাচনী কর্মকর্তা। একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারি, সেজন্য ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইমরুল কায়েস, RTV। আবারও বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়ছে। রংপুরে তীব্র গরমে জমির ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর দেড়হালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মেহেরপুর, যশোরেও। এতে দুর্ভোগে আছেন শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী পরিচালিত 44টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভায় পরিষদের সভাপতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেড অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম বন্ড এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত 7 মে রাজধানীর সোনারগাঁ হোটেলে সম্মেলন হয়। দেশের বিভিন্ন স্থান থেকে স্যাম বন্ডের 300-এরও বেশি পরিবেশক এতে অংশ নেন। বাজারে স্যাম ব্র্যান্ডের সাফল্য ও বিভিন্ন ক্যাটাগরিতে লক্ষ্য অর্জনের জন্য পরিবেশকদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সামুদা স্পেক কেম লিমিটেডের উপদেষ্টা নাসিম আনোয়ার, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান ও চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস সহ
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর নাবিকদের বাড়িতে চলছে খুশির জোয়ার। 23 নাবিকদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে পৌঁছে গেছেন নিজ গ্রামের বাড়িতে। দীর্ঘ 2 মাস পর সন্তানকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবার। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। অবশেষে সব উৎকণ্ঠা, উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার পালা শেষে সন্তানকে ফিরে পেয়েছে মা। নতুনভাবে যেন প্রাণ ফিরে পেয়েছে পরিবারগুলো। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জলদস্যুদের হাত থেকে মুক্ত নাবিকদের বহনকারী জাহাজ এমভি আবদুল্লাহ। সেখান থেকে ইতিমধ্যে নিজ বাড়িতে পৌঁছে গেছেন অনেক নাবিক। জাহাজটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানফির আহমেদ চট্টগ্রামের আগ্রাবাদে তার নিজ বাড়িতে পৌঁছালে আপ্লুত হয়ে পড়ে তার পুরো পরিবার। সবাই দেশবাসী মোটামুটি অনেকে দোয়া করছে, প্রচুর আপনারা হেল্প করছেন, আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই অনেক খুশি ছিল। সত্যি বলতে এখন খুব খুশি, আল্লাহর কাছে শুকরিয়া এই যে আমার ছেলে আমার কাছে ফিরে আসছে। এদিকে খুলনায় নিজ বাড়িতে পৌঁছেছেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম। তাকে ফিরে পেয়ে যেন ঈদের খুশি বইছে স্বজনদের মাঝে। এখানে আমাদের ঈদের কোনো ফিলিংসই ছিল না, জাস্ট ঈদের নামাজটা পড়তে পারছি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া। আসছে ফিরে ঈদই আমাদের, আজকেই তো আমাদের ঈদ, আজকে একটা আনন্দ। ছেলে ফিরে আসাতে যে সবারই এলাকারবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, সে রাত থেকে ফোনের উপর ফোন, সকালে ভিড় লোকজন। অন্যদিকে ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খানের বাড়ি লক্ষ্মীপুরে চলছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তার পরিবার। তাকে দেখতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। আল্লাহর দরবারে শুকরিয়া করছি, আল্লাহ আপনাকে বিষয় সালামতে আনি আমার বাবারে, সুস্থ বাবা নিয়ে আমার কাছে পৌঁছান। আমি এটাই আপনার কাছে শুকর আর কি কই, আমার আল্লাহ আমার বাবা নিয়ে আমাকে কাটিয়ে পৌঁছাইছে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে KSRM গ্রুপের এমভি আবদুল্লাহ জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। পরবর্তীতে মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল রাতে জাহাজটি সহ নাবিকদের মুক্ত করা হয়। মৌসুমী রহমান, RTV। ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনাকে সমর্থন করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে পুতিনের চীন সফর করার কথা রয়েছে। এই সফরের আগে সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ সলাসের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। সেগুলোকে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন। বছরখানেক আগে যুদ্ধ বন্ধে 12 দফার প্রস্তাব দিয়েছিল বেইজিং। তখন মস্কো ও কিয়েভ দুপক্ষ থেকে একে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সেই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাপমাত্রা কম থাকায় একদিকে বিদ্যুতের বাড়তি চাহিদা, অন্যদিকে বিদ্যুতের স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সব মিলিয়ে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। মঙ্গলবার জরুরি ব্ল্যাকআউটে ডুবে যায় পুরো ইউক্রেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেরগো এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর উপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারছে না ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে অন্তত 10% বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। টানা 20 বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন দেশটির অর্থমন্ত্রী লরেন্স ওয়াং। এর ফলে 20 বছর পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রে শেষ হতে চলছে লি সেইন যুগ। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে। প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতির পর একজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদমর্যাদার মন্ত্রিসভার সদস্য থাকবেন তিনি। সাহিত্যে নোবেল বিজয়ী কানাডার লেখক এলিস মুনরো আর নেই। সোমবার কানাডার অন্টারিওর পোর্ট হোপে একটি সেবা কেন্দ্রে মৃত্যু হয় তার। মৃত্যুকালে লেখকের বয়স হয়েছিল 92 বছর। 60 বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন এলিস। কানাডা গ্রামীণ জীবনকে উপজীব্য করে তার বেশিরভাগ লেখা। এলিস মুনরো 2013 সালে সাহিত্যে নোবেল পান। মুনরোর জন্ম 1931 সালের 10 জুলাই কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যামে। গাজায় যুদ্ধের তীব্রতা আবারও বাড়ছে। বিরামহীনভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় কমপক্ষে 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তবে নতুন করে হামাসের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। গাজা দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় চলছে ব্যাপক সংঘর্ষ। এই ভয়াবহ সংঘাতে জীবন বাঁচাতে রাফা ও জাবালিয়ার শরণার্থী শিবির থেকে
অন্যত্র চলে গেছেন প্রায় 5,50,000 গাজাবাসী। অন্যদিকে প্রথম দিকে অস্ত্র সহায়তা স্থগিত করল ইসরায়েলকে ফের $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর কয়দিন পরে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। সীমিত ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে এবার বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে। ক্রিকেটের এই সংস্করণে এর আগে 8টি বিশ্বকাপ হয়, সেখানে সেরার মুকুট পড়ে 6টি দেশ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড শিরোপা জয় করে একাধিকবার। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা দীর্ঘদিনের হলেও টি-20 বিশ্বকাপের ইতিহাস বেশি দিনের নয়। 1975 সালে ওয়ানডে বিশ্বকাপের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের বিশ্ব আসরের, যেখানে টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে তার 32 বছর পর 2007 সালে দক্ষিণ আফ্রিকায়। সে আয়োজনের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত। অবশ্য এরপরের আসরেই শিরোপা ঘরে তোলে পাকিস্তান। 2009 সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। পরের বছরই টি-20-র আরেকটি বিশ্ব আসর হয় ওয়েস্ট ইন্ডিজে। আগের 2 আসরে এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকলেও 2010-এর সেই আসরে ফাইনালে উঠতে পারেনি এশিয়ার কোনো দেশ। সেবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ের হাসি হাসে ইংল্যান্ড। প্রথম 3 আসর এশিয়ার বাইরে হলেও চতুর্থ আসরে আয়োজক হিসেবে নাম লেখায় ভারতীয় উপমহাদেশের দেশ শ্রীলঙ্কা। 2012 সালে সেই আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া করে লঙ্কানরা। 2014 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের এককভাবে আয়োজক হয় বাংলাদেশ। আর সেই আসরেই নিজ দেশে শিরোপা জিততে না পারার জ্বালা মিটিয়ে ফেলে লঙ্কান সিংহরা। ফাইনালে তারা হারায় ভারতকে। 2016 সালের আসর বসে ভারতে। সেই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিক টি-20 বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরিস্থিতির কারণে পরবর্তী আসর বসে 5 বছর পর। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও আরব আমিরাত। সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। সবশেষ 2022 সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ওয়ার্ল্ড টি-20-র ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। নাজমুস সাকিব, RTV। বিশ্বকাপের মূল পর্বের আগে তাসকিন ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস নাজমুল শান্তর। এবার বিশ্বকাপে বাংলাদেশ দলে দারুণ কিছু করার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আর কোচ চন্ডিকা হাথুরে সিংহের চোখ টি-20-তে বড় বা ছোট দল বলে কিছু নেই। মাহমুদুল রিয়াদের মতো অভিজ্ঞ আর রিশানের মতো তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে আসরের অন্যতম ব্যালেন্সড স্কোয়াড বলে মনে করেন টাইগার হেড কোচ। রাতে বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। অবাক হওয়ার কিছু নেই, ঠিকই দেখছেন। ক্যাচটা নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মার্কিন মুল্লুকে উড়াল দেওয়ার আগে হালকা অনুশীলনে ফিল্ডিং সেশনে সিরিয়াস রিয়াদ এমন ক্যাচ নিয়ে বুঝিয়ে দিলেন এই বিশ্বকাপটাকে কতটা সিরিয়াসলি নিয়েছেন সাইলেন্ট কিলার। নির্ধারিত সংবাদ সম্মেলনে এসে রিয়াদ প্রসঙ্গ টানলেন কোচ হাতুরু, সঙ্গে নিজের দল নিয়ে জানালেন প্রত্যাশার কথা। রিয়াদ দুর্দান্তভাবে ফিরে এসেছে। তার এই ফিরে আসা ও পারফর্ম করা আমাদের জন্য বেশ স্বস্তি। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে, মানে ব্যালেন্সড একটা দল। আমি বিশ্বাস করি বিশ্বকাপে আমরা আমাদের পরিকল্পনা মতো খেললে ভালো কিছু করব, কারণ টি-20-তে ছোট বা বড় দল বলে কিছু নেই। সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে আসার কথা শোনালেন শান্ত, জানালেন দল নিয়ে এগোতে চান ধাপে ধাপে। আশাই করছি না যে তাসকিন থাকবে না, আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। এর আগে বুধবার অনিবার্য কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হয় অফিসিয়াল ফটো সেশন। সেখানে ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।